আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করছি দি ওয়াস্টল্যান্ডের কবিতাটি, যা 434 লাইন এবং এটি লিখেছেন টি.এস. এলিয়ট। তো এটা সবচেয়ে সহজ এবং ইজিভাবে 5টি পার্টই যাতে একটা ভিডিওতে সম্পন্ন করেছি, যাতে সবার জন্য সহজ হয় এবং খুবই ইজিভাবে দিয়েছি, এটা বুঝতে খুবই সুবিধা হবে। চলো তাহলে শুরু করি। প্রথম পার্ট হচ্ছে দি বুরিয়াল অফ দি ডেড। মেইন আইডিয়া: স্পিরিচুয়াল ডেথ, মেমোরি অ্যান্ড ফিয়ার, লস অফ হোপ। এটি মূলত বিশ্বযুদ্ধের পরে এই কবিতাটি লেখা হয়। তো বিশ্বযুদ্ধের পরে দেখা যায় যে যে আত্মিক মৃত্যু, ভয়, ওই ভয়ের স্মৃতিগুলো এবং যে লস, হতাশা, সেগুলো ফুটে ওঠে। এগুলোই হচ্ছে প্রথম পার্টের দি বুরিয়াল অফ দি ডেটের প্রধান আইডিয়া বা উদ্দেশ্য। এখানে কিছু ইম্পর্ট্যান্ট সিম্বল আছে, যেমন ড্রাই ল্যান্ড, ডেড ট্রি, আনরিয়েল সিটি। এগুলো যুদ্ধের পরবর্তী অবস্থাকে তুলে ধরে। আর সবচেয়ে ফেমাস লাইন হচ্ছে, যা কবিতায় অনেকবার বলা হয়েছে এবং এই কবিতাটির নাম নিলেই শুধু এই লাইনটাই সবার আগে মনে পড়ে। লাইনটি হচ্ছে, এপ্রিল ইজ দি ক্রুয়েলেস্ট মান্থ। এটি আমরা পরবর্তীতে বিশদভাবে আলোচনা করব। এবার আমরা সামারি পার্টে চলে যাই। প্রথমে আছে প্রথম পার্টের আছে এপ্রিল অ্যান্ড মেমোরি। এটি হচ্ছে প্রথম পার্টের 1 নাম্বার পয়েন্ট। এপ্রিল ইজ দি ক্রুয়েলেস্ট মান্থ। টি.এস. Eliot says April is cruel because spring brings back painful memories. After World War I, people are so hopeless that they don't want to feel emotions. Irony: spring should give happiness, but here it gives pain. আচ্ছা, এপ্রিল হচ্ছে কি? ক্রুয়েল। নর্মালি এপ্রিল হচ্ছে স্প্রিংয়ের সময়, এই সময় ফুল ফোটে, চারদিকে খুবই আনন্দ থাকে, কিন্তু কবি একে ক্রুয়েল বলেছে কেননা যুদ্ধের পরবর্তী সময় যে হতাশা, যে পেইন, এই পেইনের কারণে, হতাশার কারণে তারা আসলে স্প্রিংটা অনুভব করতে পারছে না এবং তা এনজয় করতে পারতেছে না, যার কারণে সে এপ্রিলকে ক্রুয়েল বলেছে। কারণ তাদেরকে এই এপ্রিল কি করতেছে না, কোনো আনন্দ দিচ্ছে না, কোনো হ্যাপিনেস দিচ্ছে না, শুধু পেইন দিচ্ছে। তারা আগের ইমোশন ফিল করতে পারতেছে না, তারা আগে যুদ্ধের পূর্ববর্তী সব কিছু মনে করে করে পেইন ফিল করছে। পার্ট 1-এর পয়েন্ট 2, পাস্ট বনাম প্রেজেন্ট। Mary remembers her happy childhood. Eliot shows contrast. Past life was joyful, but modern life is empty and mechanical. ম্যারি এখানে হচ্ছে যুদ্ধের আগের যে কাল ছিল, তখন মানুষ যে একটা আনন্দ উপভোগ করত, যুদ্ধের পরে এই আধুনিক জীবনে এসে মানুষ একটা শূন্যতায় ভরে গেছে। তাদের বিভিন্ন কারণে তাদের সব কিছু বিপর্যয়গ্রস্ত হয়েছে এবং তাদের যে প্রকৃত আনন্দ আছে তা আসলে হারিয়ে গেছে। এটা এখানেই 3 নাম্বার পয়েন্ট আছে, ড্রাই ল্যান্ড অ্যান্ড ফিয়ার। A heap of broken images, fear in a handful of dust. Dry land, dust, and broken image symbolizes modern life's emptiness, fear, and broken society. তারপরে আছে আনরিয়েল সিটি। Unreal city. London is called an unreal city because people live like machines without emotions or connection. আসলে আধুনিক জীবনে যে মানুষের দূরত্ব সৃষ্টি হয়েছে এবং মানুষ একটা নিজের অন্যরকম একটা জগতে বসবাস করছে, যান্ত্রিকভাবে চলছে। এটা আসলে একটা কবির মনে হচ্ছে এটা একটা আনরিয়েল সিটি, এটা কোনো সত্যিকর হতে পারে না। মেশিনের মতন হয়ে গেছে সবার ভিতরে কেমন শূন্যতা। আসলে এই 4টি পয়েন্ট দিয়ে হচ্ছে যে যুদ্ধের পরবর্তী এগুলো দেখানো হয়েছে, যে হতাশা, যে 1 নাম্বারে আছে যে এপ্রিল তারা ফিল করতে পারতেছে না, ইমোশন নেই। পাস্ট যেমন এনজয় করেছে, প্রেজেন্ট পারতেছে না। তারপরে সব কিছু ব্রোকেন, এমটিনেস, ফিয়ার তাদেরকে ঘিরে রেখেছে। তাদের যে সিটি বা শহর, তা একরকম যান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে, কোনো প্রাকৃতিক কিছু নেই।
তো তার হতাশাই তুলে ধরা হয়েছে এই পার্টে। তারপর আছে আমরা পার্ট 2-তে যাচ্ছি। পার্ট 2 এর সামারিতে যাচ্ছি। এ গেম অফ চেস, রিচ ওমেন্স রুম লাক্সারি বাট এমটি লাইফ। এই ধারা টি.এস. এলিয়ট বুঝিয়েছে যে শোস এ রিচ ওমেন ইন ডেকোরেটেড রুম, মানে আধ্যাত্মিক যে লাক্সারিয়াস লাইফ মানুষ লিড করে সেটাই দেখিয়েছে। এভরিথিং ইজ বিউটিফুল বাট ইনসাইড দেয়ার ইজ নো পিচ অর লাভ, দ্য রিলেশন ইজ এমটি অ্যান্ড টেন্স। মানুষ বাহ্যিক দিক দিয়ে খুবই সুন্দর, সব কিছু সাজসজ্জায় ভরা, কিন্তু আসলে তাদের জীবনে কোনো ভালোবাসা বা শান্তি নেই। তাদের রিলেশনশিপ খুব শূন্যতায় ভরে আছে। যে লাক্সারি লাইফ তারা এবং খুশি খুশি হ্যাপি লাইফ তারা আধুনিক জীবনে আমরা দেখছি, এটা আমরা বর্তমানেও দেখতে পাচ্ছি। তোমরা দেখবা যে সেলিব্রিটিদের আসলে তাদের সবসময় একটা শো অফ রাখতে হয়। মানুষের কাছে প্রকাশ করতে চায় না, কিন্তু আসলে তারা ভেতরে একরকম শূন্যতা কাজ করতেছে। Quotation: The chair she sat in like a burnished throne. This line is shows luxurious but feels cold and artificial. There is beauty but no happiness. 2 number point আছে broken relationship, lack of communication. The couple cannot understand each other. Their relationship is full of confusion and emotional distance. এখানে দেখানো হয়েছে যে যে কাপল আছে, পুরুষ এবং মহিলার মধ্যে অনেক সংলাপ দেওয়া হয়েছে। এখানে বারবার দেখা যায় যে মহিলা বারবার প্রশ্ন করে, তুমি কথা বলো না কেন, তুমি কি ভাবছো, তার গভীর একটা উদ্বেগ বোঝায়। কিন্তু পুরুষ সবসময় শান্ত থাকে, সে কোনো উত্তর দেয় না, চুপ করে হাওয়া যায়। কবিতাতে এগুলো ছিল আর কি, লাইন বাই লাইন এত বড় কবিতা তো বলা পসিবল না, তো যতটুকু তোমাদের জানা দরকার ততটুকু বলছি। তো এগুলাই ছিল। তো আসলে এই পার্টের 2-এর পয়েন্ট 2 ধারা সে আসলে বুঝিয়েছে যে আধুনিক জীবনে যে কাপল আছে তারা আসলে সবসময় এই যে নিজেদেরকে বুঝে না বা একটা কনফিউশন নিয়ে বসবাস করে, ইমোশনাল ডিস্টেন্স তাদের বেড়ে গেছে। আচ্ছা, কোটেশন: মাই নার্ভস আর ব্যাড টু নাইট, ইয়েস ব্যাড, স্টে উইথ মি। দিস শোজ অ্যাংজাইটি অ্যান্ড ল্যাক অফ রিয়েল ইমোশন। যে মহিলা বারবার চাচ্ছে তার হাজব্যান্ডকে বা তার অভিযোগগুলো বলছে, কিন্তু তার হাজব্যান্ড একটা কোল্ড, মানে যেন একটা প্রাণহীন এবং যান্ত্রিক এমন একটি ভাব করছে। আসলে যুদ্ধ এবং এই জিনিসটি পাঠকদের যুদ্ধ এবং মৃত্যুর যে ঠান্ডা বা একটা কোল্ড জিনিস তা মনে করিয়ে দেয়। 3 নাম্বার পয়েন্টে আছে পাব সিন, কমন পিপলস লাইফ। আচ্ছা, ইন দি পাব সিন ওয়ার্কিং ক্লাস পিপল টক ইন এ রাফ অ্যান্ড মিনিংলেস ওয়ে। এখানে আসলে যে যারা সবসময় করে কাজকর্ম করে বা শ্রমিক শ্রেণীর লোকদের নিয়ে কথা বলা হয়েছে, যাদের কোনো আসলে মিনিং নেই বা যারা জীবনের কোনো উদ্দেশ্য নেই, কাজ করছে খাচ্ছে বা একটা রুটিন মেনে প্রতিদিন যাচ্ছে আসছে, মানে কোনো জীবনের উদ্দেশ্য নেই, গোল নেই। হারি আপ প্লিজ, ইটস টাইম। দিস লাইন শোজ রুটিন লাইফ, বোর্ডম অ্যান্ড ল্যাক অফ মিনিং। মানে কোনো কাজই নাই, অবিরাম চোখ চাপা থাকে। মানুষগুলো আছে যারা তারা প্রতিদিনই হচ্ছে জেগে আছে কিন্তু আধ্যাত্মিকভাবে মৃত। তারা জেগে আছে কিন্তু আধ্যাত্মিকভাবে মৃত, তাদের সেই একটা বোর লাইফ লিড করতেছে। আর 2 নাম্বার পার্টের 4 নাম্বার পয়েন্ট, ওভারঅল মিনিং অফ পার্ট 2। পার্ট 2তে আসলে দেখা হচ্ছে রিচ অ্যান্ড পুয়ার পিপল লাইভ এমটি লাইভস, দেয়ার ইজ নো লাভ, নো কমিউনিকেশন অ্যান্ড নো রিয়েল হ্যাপিনেস। আমরা দেখি পার্ট 2-এ, একটু ছোট করলে দেখা যায়। এ গেম অফ চেসে প্রথম দেখা হয়েছে কি রিচ ওমেন, লাক্সারিয়াস রিচ লোকদের দেখানো হয়েছে। দ্বিতীয়তে ব্রোকেন রিলেশনশিপ, তারা রিচ কিন্তু তাদের ভিতরে যে ল্যাক অফ কমিউনিকেশন তা দেখানো হয়েছে। পাব সিনে আবার কমন পিপলদের দেখানো হয়েছে। তো ওভারঅল এই পার্ট 2-তে বোঝানো হয়েছে যে রিচ এবং পুয়ার পিপলের মানে যে শূন্যতার জীবন, কারো জীবন, সবারই জীবনে হচ্ছে কি, কারো জীবনে সাজসজ্জা আছে আর কারো জীবনে নেই। কেউ কাজের কারণে ভালোবাসা, এই যে একটা কানেকশান, রিয়েল হ্যাপিনেস, এগুলো ভুলে গেছে। আর কেউ হচ্ছে এগুলো পেয়েও ভুলে গেছে। আসলে যান্ত্রিক জীবন, আধুনিক জীবন আর কি।
Part 3, the fire sermon, the polluted river Thames. In this part, T.S. Eliot described the river Thames as dirty and polluted. The river, which once symbolized beauty and purity, now reflect the moral decay of modern society. আচ্ছা, থামেস নদী হচ্ছে কি একটা ওদের মানে ধর্মীয় দিক থেকে এটা ওরা মনে করে যে এটা খুবই পিউরিটি থাকে আর এটা খুবই সুন্দর। এটা দেখবা যে ইংরেজ কবিতা পড়ার সময় বারবার এটা আসে। আচ্ছা, এই থামেস নদী দ্বারা আসলে বোঝানো হয়েছে যে যা একসময় খুবই সুন্দর এবং পিউরিটি ছিল তা এখন কি ডার্টি অ্যান্ড পলিউটেড। আসলে আইরনিক্যালি এটা দিয়ে বোঝানো হয়েছে যে আমাদের যে ওই সময় সিটি কবি যে ওই সময় সিটি ও তার যুদ্ধের পরবর্তীতে হয়েছে কি তার নৈতিক অবক্ষয় হয়েছে মডার্ন সোসাইটিতে এসে তার যে আগে একটা বিউটি ছিল, তার যে একটা পবিত্রতা ছিল, নৈতিকতা ছিল, তা আসলে ওই নৈতিকতাগুলো কি অবক্ষয় হচ্ছে দিন দিন। দি রিভার bears no empty bottles, sandwich paper. Eliot shows the nature and human values have both damaged. আর হ্যাঁ, তাদের নৈতিক অবক্ষয় আস্তে আস্তে নেচার এবং যে মানুষ তাদের যে একটা ভ্যালোসিটি আছে, নৈতিকতা আছে, তা আস্তে আস্তে ড্যামেজ হয়ে গেছে যুদ্ধের পরে। Point 2, Tiresias, the observer. Tiresias is the most important character in this section. He watches the action of different people and represents all human experience. Tiresias, though blind, throwing between two lives. Tiresias হচ্ছে একজন ভবিষ্যৎদাতা। সে হচ্ছে ভবিষ্যৎবাণী প্রকাশ করে কার্ডের মাধ্যমে। তো এই কার্ডগুলো দিয়ে কি বোঝানো হয়েছে? এই কার্ডগুলো দিয়ে আসলে বোঝানো হয়েছে কি সে অতীতকে বর্তমানের মধ্যে নিয়ে আসে। Although he is physically blind, he understands the truth about society. যদিও সে অন্ধ কিন্তু আসলে সে দেখতেছে। যেমন অন্ধ বলতে এখানে কি বোঝানো হয়েছে? এই যে বিভিন্নভাবে জালিয়াতি, তারপরে দুর্নীতি, এগুলো তো কিন্তু আমরা দেখছি। ওই সময় যে আধুনিক যুদ্ধের পরে যে আধুনিক সোসাইটি ছিল কবির, সেখানে মানে মানুষ টাইরিসিয়াসের মতো ব্লাইন্ডের মতো থাকে। তারা সব ভবিষ্যৎ দেখছে যে তাদের সমাজ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, দুর্নীতি, তারপরে যে মোরালিটির অবক্ষয়, তারা সবাই দেখছে কিন্তু এগুলো নিয়ে কেউ কিছু করছে না বা কেউ কিছু বলছে না। সবাই চুপ করে আছে। ভবিষ্যৎ সবাই জানে সব কিছু, কিন্তু সবাই চুপ করে বসে আছে। Mechanical and loveless relationship. Eliot described a relationship between a typist and a young man. Their meeting lacks love, emotion, and respect. It feels mechanical and meaningless. Well, now that's done, and I am glad it's over. This line shows that relationship is not based on love but on routine physical desire. যে মানুষ এতটাই যান্ত্রিক হয়ে গেছে যে তাদের যে একটা একটা ভালোবাসা আছে, তার সম্পর্ক আছে, সম্পর্ক মানতে হবে, দায়িত্ববোধ আছে, দায়িত্ববোধ করতে হবে, যে একটা তা করতেছে, কিন্তু একটা যে স্পিরিচুয়াল একটা যাত্রার সম্পর্ক আছে, যে একটা ফিল আছে, তারা তা ফিল করতেছে না। তার যা দায়িত্ব পালন করছে, রিলেশনশিপে আছে, মানে একটা মিনিংলেস জীবন পার করতেছে। আর তখন ওই সময় হচ্ছে কি যুদ্ধের পরে কি যৌনতা বেড়ে গিয়েছিল, বিভিন্ন দিক দিয়ে দেখা যায় যে মানুষ পতিতালয়ে যাইতো বা বিভিন্নভাবে যৌনাচার হইতো। পুরুষরা যৌনাচার করে চলে যেত এবং মহিলারা বসে থাকতো, কারো কোনো ফিল ছিল না বা কিছু হতো না, সে আবার নিজেকে সাজিয়ে নিত। তো এই যে একটা ডেজায়ার, জীবনটা যেন শুরু হয়েছে শুধু ফিজিক্যাল ডেজায়ার দিয়ে, কোনো স্পিরিচুয়াল ভালোবাসা বা স্পিরিচুয়াল যে লাভ তা ছিল না। আচ্ছা, ওভারঅল মিনিং ইন দি ফায়ার sermon, Eliot shows the moral and spiritual decay of modern society. People have lost purity, love, and self-control. Life has become driven by desire rather than true human values. আচ্ছা, এই ওভারঅল পার্ট থ্রিতে কবি বোঝাতে চেয়েছে যে
প্রথমে হচ্ছে পার্ট থ্রিতে রিবা দিয়ে বুঝিয়েছে যে কিভাবে আমাদের পরিবেশটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তারপর অবজারভার, আমরা সবাই সব কিছু জানি কিন্তু দুর্নীতি যে সব গ্রাস করছে তা কিন্তু আমরা খেয়াল জানি বুঝি কিন্তু কিছুই করছি না। তারপরে যে যৌনাচার, বিভিন্ন ধরনের পাপ কার্য বেড়ে চলেছে যুদ্ধের পরে, এগুলো আসলে বাড়ছেই সিটিতে। কোনো ভালোবাসা নেই, কোনো মোরাল ভ্যালু নেই, কোনো সেলফ কন্ট্রোল নেই। আস্তে আস্তে মানুষের যে নৈতিকতা আছে, ভালোবাসা আছে, এগুলো সব ক্ষয়ের দিকে চলে গেছে। মানুষ পুরোই একটা পাশবিক প্রাণীতে পরিণত হচ্ছে। তারপর হচ্ছে পার্ট 4-এ চলে এসেছি আমরা। পার্ট 4 হচ্ছে ডেথ বাই ওয়াটার। এই পার্টে কবি প্রথমে ডেথ অফ ফ্লেবাসের কথা বলেছেন। In this short section, Eliot tells the story of Phlebas the Phoenician, a sailor who drowned in the sea. Phlebas হচ্ছে আসলে ফিলিবাসের মৃত্যুর বর্ণনা করে আর কি এই পার্টে। একজন ফিনিশিয়ান নাবিক যিনি সমুদ্রে ডুবে মারা গেছেন। তিনি আসলে তরুণ, শক্তিশালী। সে আসলে মারা যায়নি, সে ভাবছিল সে মারা যাবে, তার অনেক ক্ষয়ক্ষতি হয়, কিন্তু তার বাণিজ্যের কিন্তু পরবর্তীতে সে সমুদ্রের ঢেউয়ে তলদেশে প্রবাহিত হয়ে একটা তীরে চলে এসেছে। তার হাড়গুলো তীরে রেখে দেয়, মানে তার মাংস টাংস সব পচে যায়, সে বাঁচে না আর কি। তো আসলে মানুষ বুঝিয়েছে যে মানুষ যতই শক্তিশালী হোক, this line immediately introduces death and reminds us human life is temporary. তো সে এত ফিনিশিয়ান নাবিক যিনি মতে সে তরুণ ছিল, শক্তিশালী ছিল, ধনী ছিল, তারপরে তার সবই ছিল, কিন্তু দিন শেষে তার কী লাভ হলো? সে একটা কবি এখানে সার্বজনীন একটা কথা বলেছে, সকল মানব অহংকার, সম্পদ এবং আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত আসলে মৃত্যুর সাথে মিলিত হয়। Water as a symbol. Earlier the poem, people were searching for water because it symbolizes life and renewal. আমরা সবাই জানি পানির অপর নাম জীবন, বাট হিয়ার ওয়াটার ব্রিংস ডেথ। কিন্তু এখানে আসলে যেই পানির জীবন তাকে কি মৃত্যু হিসাবে বিবেচনা করা হয়েছে। এলিট শোজ দ্যাট নেচার ক্যান বোথ গিভ লাইফ অ্যান্ড টেক ইট অ্যাওয়ে। তিনি দেখিয়েছেন যে এই যেমন পানি বা নেচার আমাদেরকে যেমন জীবন দিতে পারে, তেমন এই প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে আসলে আমরা আবার মরতেও পারি, বা নেচার আমাদেরকে ধ্বংস করতে পারে। এন্টার দি উইলফুল। দিস ম্যাচ সাজেস্ট দ্য পাওয়ার অফ ফ্যাট অ্যান্ড আনঅ্যাভয়েডেবল সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ। আসলে তার মানে কি, আমরা হচ্ছে কি যত কিছুই না করি, আমাদের যে ফ্যাট তা আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না। এখানে যে জল থাকতো আমরা থাকতাম এবং পান করতাম, কিন্তু কিছুই নেই। পাথর এবং জল নেই, পুনরাবৃত্তি, মানবতার শূন্যতা, আধ্যাত্মিক পুষ্টির অনুপস্থিতির প্রতিফলনটাই এখানে গড়ে উঠেছে। লেসন্স অফ হিউম্যানিটি। এলিয়ট রিমাইন্ডস পিপল নট টু বি প্রাউড অফ ওয়েলথি, বিউটি অর সাকসেস বিকজ এভরিওয়ান মাস্ট ফেস ডেথ। এখানে একটা লেসন দিয়েছে কবি আমাদের জন্য, যে মানুষ যত কিছুই করুক, যে আমরা শেষ পর্যন্ত কি মৃত্যুর মুখে পড়তে হয়, মৃত্যুকে মুখোমুখি হতেই হয়। কনসিডার Phlebas, who was once handsome and tall as you. This is a warning that death comes to all regardless of status. এখানে আবারও ফ্লেবাসের নাম নিয়ে এসেছে, ফ্লেবাস বা ফিলিবাস যে যাই বলো। আচ্ছা, ফ্লেবাসের নাম নিয়ে এসেছে। সে হচ্ছে কি অনেক টল ছিল, হ্যান্ডসাম ছিল, শেষ পর্যন্ত তার কি হলো, এত কিছু থেকেও সে একটা সমুদ্রের জল যা আমাদের প্রাণ বাঁচায়, আমরা একটু আগের পয়েন্টে দেখে এসেছি, সেই পানিতে পড়ে সে মারা গেল। তার মানে কি, এই যে একটা পুরোটাই তো আমরা বুঝতে পারতেছি যে একটা ভাগ্য আছে, যে আমরা ভাগ্য হচ্ছে কি, বা আমাদের ফ্যাট আমরা অ্যাভয়েড করতে পারি না। আর নেচার আমাদেরকে যেভাবে জীবন দেয়, আবার নেয়, আমাদের আসলে কোনো কিছু নিয়ে অহংকার করার কিছুই নেই। Overall meaning of part 4. Death by water reminds us that human life is short and temporary. Through the death of Phlebas, Eliot shows the pride, wealth, and
worldly success eventually disappear, while death remains the common destiny. Part 5, the What the Thunder Said. আমরা এখন পার্ট 5 চলে এসেছি। 1.1, a word of suffering and fear. In this final part, T.S. Eliot presents a world full of fear, suffering, and spiritual emptiness. People are searching for hope and salvation, but cannot easily find it. এখানে প্রথম থেকে আমরা দেখে আসতেছি যে এলিয়ট আসলে এগুলাই প্রেজেন্ট করতেছে, যে ভয়, মানুষের সাফারিং, যে স্পিরিচুয়াল ডেকায় বা মরাল ডেকায় মানুষ সবসময় একটা রুটিন লাইফ লিড করতেছে, একটা স্লেভের মতো, এটাই দেখানো হয়েছে। হিয়ার ইজ নো ওয়াটার বাট অনলি রক। Water is a symbolize life and renewal. The absence of water shows the spiritual dryness of modern civilization. তিনি বলতেছেন যে এখানে তো পানি নেই, কিন্তু শুধু আছে কি পাথর। আসলে পানি না থাকলে আমাদের জীবন চলে না। তো এখানে আসলে স্পিরিচুয়াল দিকটা বলছে যে আমাদের একটা যে স্পিরিচুয়াল একটা তরুণ তাজ ফিলিংস থাকে, ওইগুলো আমাদের সবই আসলে ড্যামেজ হয়ে গেছে। তো আসলে পাথরের মতন যে ড্রাইনেস, এই মডার্ন সিভিলাইজেশনে পাথরের মতন ড্রাইনেসটাই আমাদের কাজ করতেছে, যার কারণে কবি আসলে খুবই হতাশ। দি ভয়েস অফ থান্ডার। নিয়ার ইন্ড থান্ডার speaks and gives an important message to humanity. The thunder's message comes from the Upanishads and teaches three values: datta, give, dedam, and sympathize, damayata, control yourself. Eliot suggests that this value can help heal the modern world. তারপর সে এতক্ষণ মডার্ন পিপলের দোষগুলোই বলতেছিল, এখন সে বলতেছে যে এই আসলে আমরা এই ওয়ার্ল্ডটা ঠিক করব কিভাবে, এই ওয়েস্টল্যান্ডটা ঠিক করব কিভাবে। প্রথমে হচ্ছে গিভ দিতে হবে, তারপর সিম্প্যাথাইজ ওইটা অনুভব করতে হবে, কন্ট্রোল ইউরসেলফ নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। এর মাধ্যমে আমরা চাইলে এই মডার্ন ওয়ার্ল্ডকে আবার আমরা হিল করতে পারবো, যা বা যে পরবর্তী ওয়ার্ল্ড ওয়ারের পরে যে অবস্থা হয়েছে তা আমরা ঠিক করতে পারবো। হোপ অ্যান্ড পিচ। Although the poem is full of despair, Eliot ends it with message of hope and spiritual peace. Sanith. This means the peace which passes understanding. It suggests the possibility of inner peace and after suffering. তিনি বলতেছেন যে আসলে সাফারিংয়ের পরে আমাদের আসলে কি ইনার যে একটা পিচ আছে ওইটা আসে, শান্তি আসে। তো ধরতে বলতেছে আর কি, যে আসলে বোঝার চেষ্টা করতে বলছে। আসলে পুরো পার্টটা আসলে আমরা কি বুঝলাম? What the Thunder Said, Eliot shows that modern civilization is suffering from spiritual emptiness. However, though giving sympathy and self-control, humanity can find hope and renewal and peace. সব শেষে আমরা দেখব overall message of the Wasteland. The Wasteland shows the spiritual emptiness, loneliness, and moral decline of modern people after the World War. Eliot presents a society that has lost faith, love, and meaningful human relationships. However, he also suggests that hope and renewal are possible through self-control, sympathy, and spiritual awakening. হ্যাঁ, এই ওয়েস্টল্যান্ড হচ্ছে কি কবি প্রথম পার্ট থেকে দেখে এসেছে যে শূন্যতা, একাকিত্ব, নৈতিক অবক্ষয়, মডার্ন পিপল আর এই যে এগুলো সাফার করতেছে ওয়ার্ল্ড ওয়ার একের পর থেকে। এলিয়ট প্রেজেন্ট করছে যে যদি সব কিছু চলে গেছে, ভালোবাসা নেই, বিশ্বাস নেই, কোনো মিনিং নেই হিউম্যান রিলেশনশিপে, বাট এগুলো হচ্ছে কি আমাদের ঠিক করা সম্ভব। আমাদের আশা রাখতে হবে, আমাদের এগুলোকে আবার রাইজ করতে হবে, আমাদের সিম্প্যাথি, কন্ট্রোল এগুলো আস্তে আস্তে ফিরিয়ে আনতে হবে।
আর এই পর্যায়ে শেষ হলো আমাদের শর্ট সামারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।